নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের বাজারে যেটা দেখলেন সেটা কিন্তু ক্রুড অয়েল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে নয়। আজকের বাজারে মূলত তিনটি সেক্টরে আমরা পতন দেখতে পেলাম। একটা নিফটি ব্যাংক, একটা নিফটি আইটি এবং যেটা সবচেয়ে মজার ব্যাপার, সেই সেক্টরটি আজকে পতন দেখেছে যেটা 2026-এর মধ্যে অন্যতম সফল সেক্টর বলা যেতে পারে। অন্তত আজকের দিন বাদ দিয়ে গোটা 2026 ধরেই এই সেক্টরটির অন্তর্গত বিভিন্ন কোম্পানিগুলোতে আমরা ক্রমাগত উত্থান দেখছিলাম। কিছু কিছু কোম্পানি তারা হয় 52 সপ্তাহের উচ্চতম স্তরে পৌঁছে গেছিল, নতুবা তারা সর্বকালীন উচ্চতা ছুঁয়ে যাচ্ছিল। আজকে সেই সেক্টরে 1.5% বেশি পতন এসেছে। অন্তত সকালের দিকে যখন ট্রেডিং স্টার্ট হয়েছিল সেখানে 2% বেশি পতন। সেই সেক্টরটি হলো ফার্মা সেক্টর। কেন হঠাৎ করে ফার্মা সেক্টরে সকাল হতে না হতেই 2% বেশি পতন দেখলো? কি এমন ঘটলো? তার পেছনে অন্যতম কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটি বিবৃতি। বিস্ফোরক বিবৃতির জন্য তিনি অভ্যস্ত। ইরান আমেরিকা যুদ্ধ চলছে এবং যুদ্ধের তীব্রতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। ব্রেন্ট ক্রুডের দাম $90 ওপর ছাড়িয়ে গিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে বিগত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ধরে যে ডিসরাপশন চলছিল, বিগত 2 দিন ধরে এশীয় বাজার যথেষ্ট শক্তিশালী। আজকেরও আমরা কসপিতে প্রায় 4.5% বেশি উত্থান দেখেছি এবং নিকেই বা তাইওয়ান বা সঙ্গে মোরললেস এশীয় বাজার আজকের পজিটিভেই ট্রেড করছিল, কয়েকটা মার্কেট বাদ দিয়ে, সেটা এক্সেপশন। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প নতুন করে ভারতের যে এক্সপোর্ট কোম্পানিজগুলো রয়েছে তাদেরকে ভাবাতে বাধ্য করেছে বা নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে। বিগত কয়েক মাস ধরে আমেরিকা বা আমেরিকার প্রশাসন তারা সার্বজনীন 10% ট্যারিফ রেখেছিল বিভিন্ন প্রোডাক্টসের ওপর। আজকে ডোনাল্ড ট্রাম্প যে বিবৃতি দিলেন সেই বিবৃতি অনুযায়ী সেটা ভারতবর্ষের ফার্মা কোম্পানিজগুলোর জন্য খারাপ, বিশেষত যেগুলো জেনেরিক ড্রাগ প্রডিউস করে এবং আমেরিকাতে এক্সপোর্ট করে তাদের জন্যে দুশ্চিন্তার বিষয়। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে? তিনি বলেছেন যে 1 অগাস্ট অর্থাৎ 2026 থেকে তার পরের বছর অর্থাৎ 2026-এর 31 জুলাই অবধি এই একটি বছর জেনেরিক ড্রাগস যেগুলো আমেরিকাতে আমদানি করা হবে তার উপর কোনো শুল্ক বসবে না। স্বাভাবিক, এতে কোনো দুশ্চিন্তার কোনো গল্প নেই। কিন্তু তারপর যেটা তিনি বলেছেন সেইটা লিটারালি যারা যে কোম্পানিজগুলো এক্সপোর্ট করে থাকে জেনারিক ড্রাগস তাদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। তিনি বলেছেন 2027-এর 1 অগস্ট থেকে 100% করে ট্যারিফ বসতে চলেছে এই সমস্ত জেনারিক ড্রাগ কোম্পানিজগুলো যারা আমেরিকাতে এক্সপোর্ট করে থাকে। এতেও শেষ নয়, তিনি বলেছেন এই 1 বছর যেখানে 100% ট্যারিফ থাকলো, তারপর অর্থাৎ সেকেন্ড ইয়ারে গিয়ে সেই ট্যারিফ বৃদ্ধি পেয়ে যাবে 200%। দোকান কাটা একজন প্রেসিডেন্টের এর আগেও শিক্ষা হয়নি। তাদেরই দেশের সুপ্রিম কোর্ট আমেরিকার সমস্ত বসানো ট্যারিফকে নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছিলেন, ইললিগাল বলে তারা একটি ঘোষণা করে দিয়েছিলেন বা একটি অর্ডার জারি করেছিলেন। এবার ডোনাল্ড ট্রাম্প নতুন ফন্দি ফিকির বের করে যে করেই হোক বিদেশি কোম্পানিগুলোর ওপর তিনি ট্যারিফ বসাবার চেষ্টা করছেন। এরকম ডিসিশন বা এরকম বক্তব্য তিনি কেন রাখলেন? তিনি যেটা চেষ্টা করছেন তার বক্তব্য অনুযায়ী যে বিদেশ থেকে যে ওষুধগুলো আমেরিকাতে আমদানি করা হচ্ছে সেটা তার বক্তব্য অনুযায়ী আমেরিকার সাধারণ মানুষদের জন্য অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে এবং তার জন্য তিনি বলছেন যে বিদেশ থেকে এই ধরনের ওষুধ আমদানি করা যাবে না। যদি কোনো কোম্পানি তারা এই ধরনের ড্রাগস বা জেনেরিক ড্রাগস আমেরিকাতে বিক্রি করতে চায় সেক্ষেত্রে তাদের আমেরিকাতেই তাদের কলকারখানা তৈরি করতে হবে, প্লান্টস তৈরি করতে হবে, প্রোডাকশন সেখানেই করতে হবে, অর্থাৎ মেক ইন আমেরিকা প্রজেক্ট করতে হবে। মেক ইন আমেরিকা প্রজেক্ট করলে তার বিশ্বাস যে সেই ড্রাগসগুলো অনেক কম দামে আমেরিকার জনগণকে বিক্রি করা সম্ভব হবে।
মনে রাখবেন, ভারতবর্ষকে বলা হয় দি ফার্মার শপ অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ভারতবর্ষের বিপুল পরিমাণ ওষুধ সেটা আমেরিকাতে রপ্তানি করা হয়, এবং ভারতবর্ষের যে ফার্মা কোম্পানি বা ওষুধ কোম্পানিগুলো রয়েছে তারা বিশ্বে ইউরোপ, আমেরিকা সহ অধিকাংশ দেশে তারা রপ্তানি করে থাকে, এবং তাদের কোয়ালিটি কন্ট্রোলের জন্য বিখ্যাত, তাদের কোয়ালিটি অফ ড্রাগস বা তাদের ভ্যারাইটি অফ ড্রাগসের জন্য তারা বিখ্যাত। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এই ধরনের ড্রাগস, সেইগুলো কিন্তু তার মধ্যে ইনোভেটিভ ড্রাগসও পড়ছে, এই ধরনের ড্রাগস আমেরিকার নিজস্ব যে কোম্পানিজগুলো রয়েছে তাদের জন্যে কিন্তু কম্পিটিটিভ নয়, সুতরাং তাদের কম্পিটিটিভ এজ দিতে, আমেরিকার জনসাধারণের ওপর চাপ কমাতে তিনি চান যে বিদেশি সমস্ত দেশ বা বিদেশি সমস্ত কোম্পানি বা সংস্থা যেন আমেরিকাতেই প্রডিউস করে। দেখুন, এটা আমেরিকার জন্যে কতখানি লাভদায়ী সাব্যস্ত হবে সেটা $1 বিলিয়ন প্রশ্ন, কারণ আমেরিকা 1964 পর থেকে নতুন ধরনের কোনো প্রোডাকশন করাই বন্ধ করে দিয়েছে। তারা বিপুল অর্থ রোজগার করে গিয়েছে বটে, কিন্তু সেই টাকাটা তারা কেনার ক্ষেত্রে তারা ব্যবহার করেছে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশকে তারা কাজের বরাত দিয়েছে, বিভিন্ন ধরনের পণ্য, ছোট থেকে বড়, তার মধ্যে স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে অবশ্যই ওষুধও রয়েছে, সেই সমস্ত কিছুর পেছনে তারা টাকা খরচ করেছে, অর্থাৎ তারা নতুন করে ম্যানুফ্যাকচারিং ইউনিটস তৈরির ক্ষেত্রে নজর দেয়নি, যে কারণে আমেরিকাতে যে রিনিউয়েবল এনার্জি প্রজেক্টসগুলো রয়েছে তার পেছনেও কিন্তু টাকা ঢালছে সমস্ত বিদেশি কোম্পানিজগুলো, তার পেছনে টাকা ঢালছে কিন্তু বিভিন্ন বিদেশি সংস্থাগুলো, অর্থাৎ বিদেশি সংস্থাগুলোই তারা প্রডিউস করছে আমেরিকাতে, আমেরিকার নিজস্ব বা স্বদেশীয় প্রোডাকশন ইউনিটস খুব কম। তার ফলে ভারতবর্ষেরও বিভিন্ন যে রিনিউয়েবল এনার্জি কোম্পানিজগুলো রয়েছে তারা আমেরিকাতে গিয়ে তারা প্রোডাকশন ইউনিটস তৈরি করছে, প্ল্যান্টস তৈরি করছে, এবং সেখানে ব্যবসার তোড়জোড় করা শুরু করেছে, অর্থাৎ আমেরিকা তারা দীর্ঘ 60 বছর ধরে নিজেদের প্রোডাকশনের এরিয়াটাই কমজোরি করে ফেলেছে। এখন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী 2 বছরের মধ্যে তাদের প্ল্যান্ট সেট আপ করতে হবে, বা 2 বছরের মধ্যে তাদের ওষুধ আমেরিকাতেই তৈরি করতে হবে, এটা প্র্যাকটিক্যালি আনভায়াবল বা লিটারালি ইম্পসিবল বলা যেতে পারে। এবং এটা গেল তো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। তার ফলে আজকের যে বিভিন্ন কোম্পানিজ, ভারতবর্ষের বড় বড় কোম্পানিজ, তার মধ্যে সান ফার্মা রয়েছে, অরবিন্দ ফার্মা রয়েছে, টরেন্ট ফার্মা রয়েছে, সিপলা রয়েছে, যত বড় বড় মেজর কোম্পানিজ রয়েছে তাদের স্টকে বা শেয়ার দরে আজকের পতন এসেছে, কারণ এদের অধিকাংশই তাদের বিপুল ব্যবসা কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকেই আসে। এইবার চলে আসি আমাদের প্রোগ্রামের দ্বিতীয় অংশ, অর্থাৎ ভারতীয় শেয়ার বাজার। শেয়ার বাজারে কাউকে যদি সফল হতে হয় তাকে একেবারে মাথায় বরফ বসে তাকে বসে থাকতে হবে, অর্থাৎ মাথাকে অসম্ভব ঠান্ডা করে বসে রাখতে হবে, কারণ বিগত 2 বছর ধরে নিফটিতে কোনো রকমের মুভমেন্ট হয়নি। নিফটি কোনো রকম তারা পজিটিভ কোনো ইনফ্লুয়েন্স সৃষ্টি করতে পারেনি বিনিয়োগকারীদের ক্ষেত্রে, অর্থাৎ একটা স্ট্যাগনেশন পিরিয়ড চলছে। এবং বর্তমান পরিস্থিতিতে যেখানে ব্রেন্ট ক্রুডের দাম $90 ওপর ট্রেড করছে, এবং যদি ধরে নেওয়া যায় যে $80 থেকে $90 মধ্যেই ট্রেড করবে ক্রুড অয়েল বা ব্রেন্ট ক্রুড, সেটা ভারতবর্ষের জন্য কোনোভাবেই ভালো নয়। কেন নয়? তার কারণ এখানে কেবলমাত্র ইন্ডেক্সের দাম নয়, বিভিন্ন দেশ, সেই দেশগুলো অর্থাৎ মধ্যপ্রাচ্য দেশ, সেই দেশগুলো যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে, যেমন সৌদি আরবের সৌদি আরামকো, এরা কেবলমাত্র যে ইন্ডেক্স যে প্রাইস সেইটা দেখে তারা দাম বিক্রি করে না, এর ওপর একটা প্রিমিয়াম চার্জ করে। যেরকম সৌদি আরব তারা $6 প্রতি ব্যারেল প্রিমিয়াম চার্জ করতো, অর্থাৎ অতিরিক্ত $6 ইন্ডেক্সের যে দাম দেখছেন তার ওপর অতিরিক্ত $6 প্রতি ব্যারেল চার্জ করতো বা নিত ক্রেতাদের কাছ থেকে, এখন সেটা বাড়িয়ে করেছে $15 প্রতি ব্যারেল। অর্থাৎ কেবলমাত্র ইন্ডেক্স দেখে
ভারতের বিভিন্ন কোম্পানি যারা বিভিন্ন মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে ক্রুড অয়েল ইম্পোর্ট করছে তাদের উপর অতিরিক্ত চাপ বৃদ্ধি হচ্ছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কেবল মানুষজন তারা ক্রুড অয়েলের দামই দেখছেন, তারা এটা চিন্তা করছেন না যে স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে রয়েছে। এই সময় ইন্স্যুরেন্স কোম্পানিজগুলো তারা প্রত্যেকটি জাহাজ প্রতি 10 থেকে 100 গুণ অবধি, পার্সেন্ট নয়, 10 থেকে 100 গুণ অবধি তারা ইন্স্যুরেন্স চার্জেস বৃদ্ধি করে দিয়েছে। ফ্রেট চার্জেস অর্থাৎ একটি জাহাজ গিয়ে স্ট্রেট অফ হরমুজে গোলাগুলি খেতে খেতে বিভিন্ন মধ্যপ্রাচ্য দেশ, সেটা ইরাক বলুন, কাতার বলুন, কুয়েত বলুন, বাহারিন বলুন, ইউনাইটেড আরব এমিরেটস বলুন, এখান থেকে তেল বা গ্যাস বহন করে আবার স্ট্রেট অফ হরমুজ দিয়ে পাস করে হয় আমেরিকার গুলি খাওয়ার ভয় নতুবা ইরানের গুলি খাওয়ার ভয় সেখান থেকে বেরিয়ে বিভিন্ন দেশগুলোতে যে অয়েল ইম্পোর্ট করবে তার তো একটা খরচ রয়েছে। সেই খরচ অর্থাৎ জাহাজে তেল বা গ্যাস বহন করে নিয়ে আসবে, তার খরচ বেড়েছে, ফ্রেট চার্জ বেড়েছে 10 গুণ, 10% নয়। তাহলে কল্পনা করুন, একদিকে প্রিমিয়াম চার্জ করা হচ্ছে, ফ্রেট চার্জ 10 গুণ বৃদ্ধি পেয়েছে, ইন্স্যুরেন্স চার্জ 10 থেকে 100 গুণ বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় যেটা ইন্ডেক্সের দাম দেখছেন তার সঙ্গে রিয়েল মার্কেট প্রাইসের আকাশ পাতাল পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। তর্কের খাতিরে যদি ধরেও নিই যে ব্রেন্ট ক্রুড 85 থেকে $90 মধ্যেও ট্রেড করবে এবং স্ট্রেট অফ হরমুজ বন্ধ থাকলেও ওইদিকে হুতিজরা যারা ইয়েমেনের রেবেলস এবং ইরানের কথায় বসে তারা যদি রেড সি বন্ধ করে দেয় বা অয়েল এম্বার্গো জারি করে সৌদি আরবের ওপর, যেটা বিগত কালের আলোচনায় বলেছিলাম, তাহলে তো সোনায় সোহাগা হবে। তার মানে যেটা দাঁড়াবে আবার ফ্রেট চার্জেস আরও কয়েক গুণ বাড়বে, ইন্স্যুরেন্স চার্জেস আরও কয়েক গুণ বাড়বে, প্রিমিয়াম আরও বেশি চার্জ করবে বিভিন্ন দেশগুলো এবং তার ফলে তেল আরও মহার্ঘ হতে বাধ্য হবে। এমন তো অবস্থায় কোনো দেশের সরকার যারা সম্পূর্ণভাবে অয়েল ইম্পোর্টের ওপর ডিপেন্ডেন্ট, সেটা ভারতবর্ষ, ফিলিপিন্স, জাপান, দক্ষিণ কোরিয়া, চায়না, যাদেরই কথা বলুন না কেন, তারা কি তাদের অর্থনীতি কি স্টেবল থাকতে পারে? এটা একটা বিলিয়ন ডলার প্রশ্ন। উত্তর হচ্ছে কোনোভাবেই থাকতে পারে না। সেক্ষেত্রে যদি নতুন করে আমরা পেট্রোল এবং ডিজেল প্রাইসের দাম বৃদ্ধি পেতে দেখি তাহলে সেটাকে অস্বাভাবিক বলে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, বরং এইটা ধরে নিতে হবে যে সরকারকে ব্যালেন্স করার জন্যে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি করতে হচ্ছে। এবং মনে রাখবেন, সরকার নিজস্ব পকেট নেই, সরকার যে টাকাটা খরচ করে তেল বা গোল্ড বিদেশ থেকে আনয়ন করার জন্য, সেই টাকাটা ভারতবর্ষে কেবলমাত্র যারা ট্যাক্স দিয়ে থাকেন, আবার বলছি, ভারতবর্ষে কেবলমাত্র যারা ট্যাক্স দিয়ে থাকেন তাদেরই টাকা হচ্ছে সরকারের টাকা। সেই টাকা সরকারকে ব্যালেন্স করে ইউজ করতে হবে। সুতরাং তেলের জন্য যদি অতিরিক্ত খরচ হয় সেক্ষেত্রে ভারতবর্ষের অভ্যন্তরীণ যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যে হোলিস্টিক ডেভেলপমেন্ট, যে সোশ্যাল ডেভেলপমেন্ট, তার উপর ডেফিনেটলি চাপ বাড়বে। হয় তেলের উপর খরচ করতে হবে নতুবা এই ধরনের বিভিন্ন বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সরকারকে খরচ করতে হবে। এর মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। এই মুহূর্তে যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, বিনিয়োগকারীদের ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই এবং এই ধরনের সংঘাত যেটা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে, এই ধরনের জিওপলিটিক্যাল টেনশন যেটা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে, তাহলে এরকম খুবই সম্ভব যে মার্কেট হয় রেঞ্জ বাউন্ড থাকলো, নয় মার্কেট এমন একটা পজিশনে পৌঁছে গেল যেখানে এমন একটা অবস্থা দাঁড়ালো যেখানে কোম্পানিজগুলো কোনোভাবেই তাদের ত্রৈমাসিক ফলাফল ইমপ্রুভ করার কোনো জায়গা নেই। সাপ্লাই সাইড ইনফ্লেশন তীব্রভাবে বেড়ে যেতে থাকলো, ডিমান্ড সাইড ইনফ্লেশন সেটাও বৃদ্ধি পেতে শুরু করে দিল। তার ফলে যেটা দাঁড়াবে, অর্থনীতির ওপর চাপ আসবে, রিসেশনের আসার সম্ভাবনা বাড়বে, ইম্পোর্টেড ইনফ্লেশনের সম্ভাবনা অনেক বেশি বাড়বে। খুব স্বাভাবিকভাবে বাজারের মেজাজ যদি সেই সময় বিগড়ে যায়, বাজার যদি ভীতির মধ্যে দিয়ে চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে মানুষকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তবে ওই একটি আপ্তবাক্য যেটা রয়েছে, দিস টু শ্যাল পাস, এরকম সিচুয়েশন অগুন্তিবার এসছে ভারতীয় শেয়ার বাজারে, বিশ্ব শেয়ার বাজারে। বিভিন্ন শেয়ার বাজার, বিভিন্ন কোম্পানি তারা অ্যাকিউট ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে, কিন্তু যারা ধৈর্য ধরে বসে আছেন, যারা দাঁতে দাঁত চিপে বসে আছেন, যারা বিনিয়োগ করে ডিটারমাইন্ড যে এই কোম্পানিজগুলো আজ নাহলে কাল, নাহলে 2 বছর, নাহলে 5 বছর পর ভালো করবে, তারা ডেফিনেটলি লাভবান হবেন, তারাই সম্পদ সৃষ্টি করতে সক্ষম হবেন। আজকের বাজার উঠলে কালকের বাজার নামতে পারে, আজকের তেলের দাম উঠলে কালকের তেলের দাম নামতে পারে। এই শর্ট পিরিয়ড অফ টাইমে বাজার যে দারুণ ভোলেটাইল থাকছে সেটা অস্বীকার করে উপায় নেই। আজকের ভোলেটিলিটি অর্থাৎ ভিক্স
ইন্ডিয়ার যে ভেক্স রয়েছে ভোলেটিলিটি ইন্ডেক্স 4.5% বেশি বৃদ্ধি পেয়েছে। কোনো দিন কোন সেক্টর যে তারা আউট পারফর্ম করবে আর কোন সেক্টর যে আন্ডার পারফর্ম করবে এটা কিন্তু কেউ বলতে পারবে না। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। এইটুকুনি বলা যে বাজারে ধৈর্য ছাড়া এখন কোনো উপায় নেই। বাজার এই মুহূর্তে দারুণ একটা বেয়ার ফেজের মধ্যে দিয়েও যাচ্ছে না, বা একটা দারুণ বুল ফেজের মধ্যে দিয়েও যাচ্ছে না। আপাতত একটা সাম্যাবস্থা চলছে। বাজার রেঞ্জ বাউন্ড 22,800 থেকে 24,500-র মধ্যেই ঘোরাঘুরি করছে। সুতরাং কোনো একটা দিক ভাঙতে হবে, ডিসাইসিভলি ভাঙতে হবে। হয় 22,800-কে ভেঙে সিগনিফিকেন্টলি নিচে নামতে হবে, নতুবা 24,500 ভেঙে ওপর দিকে সিগনিফিকেন্টলি ট্রেড করতে হবে, নতুবা নতুন কিছু আপাতত পাওয়ার মতো নেই। ওই প্রত্যেক দিনই একই কথা বলতে হবে যে আজকের বাজার এত উঠলো, আজকের এই শেয়ার্সগুলো 52 সপ্তাহে উচ্চতা দেখলো, নতুবা এই শেয়ার্সগুলো 52 সপ্তাহের নিম্ন স্তর ছুঁলো, আজকের এই স্টকসগুলো লাভ করলো, আজকের এই স্টকসগুলো লস করলো। এইটাই কিন্তু কন্টিনিউ করতে থাকবে। আজকে শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার। সেই অর্থে কোনো স্পেসিফিক কোম্পানি নিয়ে আলোচনা করি, হ্যাঁ কিছু ফার্মা কোম্পানিজ নিয়ে আলোচনা করছি। আমার নিজের কোনো হোল্ডিং নেই, তবে আমার পরিবারের ভেস্টেড ইন্টারেস্ট থাকতে পারে। ভবিষ্যতে তারা যদি নতুন করে কেনেন বা বিক্রি করেন, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবেন না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বিনিয়োগ করেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যিই মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।